হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে ব্যাচটা শুরু করেছিলাম তোমাদের সামনে এনএম জিএনএম পরীক্ষার জন্য, যে কুইক রিভিশন ব্যাচ বা ফ্রি রিভিশন ব্যাচ, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মানে তোমাদের এনএম জিএনএম পরীক্ষা ফিজিক্যাল সায়েন্সে যতগুলো চ্যাপ্টার আসতে পারে সেই চ্যাপ্টারগুলো সবগুলো আমি বলেছিলাম যে কুইক রিভিশনের মাধ্যমে করাবো। তো আমরা প্রথম ক্লাস তো অলরেডি করে দিয়েছি। তো যারা প্রথম ক্লাসটা দেখোনি পদার্থের গঠন এবং বৈশিষ্ট্যের ওপর, সেই ক্লাসটা গিয়ে দেখে নাও, এই চ্যানেলে ইউটিউবে দেওয়া আছে। আজকে আমরা নেক্সট চ্যাপ্টার করব। এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠনের ওপর। তো আমরা এই চ্যাপ্টারে যতগুলো কনসেপ্ট হতে পারে এবং ওই কনসেপ্টগুলো থেকে যত রকম কোশ্চেন আছে সব কনসেপ্ট থেকে কোশ্চেন তোলা আছে। তো ওই কনসেপ্ট থেকে আমরা কোশ্চেনগুলো এক এক করে এক্সপ্লেন করব এবং পুরো কনসেপ্টটা সম্বন্ধে জানবো, যাতে আমাদের কুইক পরীক্ষার বা এক্সামের আগে রিভিশনটা হয়ে যায়। তো আজকে যে আমি এমসিকিউগুলো তুলেছি সেগুলো একদম সেগুলো একদম টু দ্য পয়েন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ, যেগুলো এক্সামে আসতে পারে। এবং আমি সেই কনসেপ্টটা এমনভাবে তোমাকে বোঝাবো যাতে ওই কনসেপ্টের ওপর যেই কোশ্চেন আসুক না কেন তুমি অ্যান্সার করে দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকে। দেখো, প্রথম কোশ্চেন বলছে যে ইলেকট্রনের ভর কত। প্রথম কোশ্চেন বলছে ইলেকট্রনের ভর কত। দেখো, এই কোশ্চেনগুলো আমরা আগের যে লেকচারটা করেছিলাম, যদি সেই লেকচারটা করে আসছো তাহলে আরামসে কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। দেখো, অপশান কতে কি আছে 9.1 × 10⁻31 কেজি। অপশান খতে কি আছে 1.67 × 10⁻27 কেজি। অপশান ডিতে কি আছে, অপশান সিতে কি আছে 1 AU এবং অপশান ডিতে আছে হচ্ছে 0। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? ইলেকট্রনের ভর কথা বলেছে। ইলেকট্রনের ভর আমরা কি জানি যে খুবই নগণ্য, তাই না, মানে খুবই কম পরিমাণ। তাহলে এখানে 9.1 × 10⁻31 কেজি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আগের যদি লেকচারটা করে এসছো তাহলে এই অ্যান্সার অবশ্যই দিতে পারবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে যে প্রোটনের চার্জ কত, তাই তো। তাহলে এখানে দেখো, ক অপশানে কী আছে -1.6 × 10⁻19 কুলম। খতে কী আছে +1.6 × 10⁻19 কুলম। এবং গয়ে কী আছে দেখো 0 এবং ঘয়ে কী আছে 1 AM। এবার প্রোটনের চার্জ বলেছে। দেখো, প্রোটনের চার্জ আমরা কি জানি সবসময় প্লাসে থাকবে। প্রোটন মানে কি? প্রোটন মানে বলেছিলাম প্লাস, তাই তো। প্রোটন হচ্ছে প্লাস বলেছিলাম। তাহলে প্রোটনের যেহেতু চার্জ বলেছে তাহলে প্রোটনের চার্জ কত হবে +1.67 × 10⁻19। অপশান খ হবে সঠিক অ্যান্সার। আর মাইনাস যদি থাকে তাহলে ইলেকট্রনের চার্জ কী বলেছি, ইলেকট্রনের চার্জ হচ্ছে সবসময় মাইনাস। তাহলে যদি মাইনাস চার্জ বলে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন হবে। বুঝতে পেরেছো? চলো এরপরে কী কোশ্চেন আছে দেখা যাক। দেখো, বলছে যে থমসনের, ঠিক আছে, এর পরমাণু মডেল কাকে বলা হয়, মানে এর পরমাণু মডেলকে কি বলা হয়, সেই কোশ্চেনটা এটা বলতে চাইছে। দেখো, এরকম বলছে প্ল্যানেটোরিয়াম মডেল। অপশান বিতে কী বলছে দেখো, প্লাম পুডিং মডেল। অপশান ডিতে মানে সিতে কী আছে দেখো, সোলার মডেল। এবং সর্বশেষ অপশান আছে নিউক্লিয়াস মডেল। ঠিক আছে, চলো আমরা এই যে থমসনের আগে আমরা কিছু মডেল পড়িনি, যেগুলো মানে পরমাণু আবিষ্কার হওয়ার সময় বা পরমাণু আবিষ্কার হওয়ার আগে যে তথ্য মানে যে আমাদের মডেলগুলো দিয়েছিল যে বিজ্ঞানী, সেই মডেলগুলো আমরা আগে দেখিনি। তো চলো দেখা যাক। দেখো, সর্বপ্রথম বিজ্ঞানী মানে ডাল্টন অ্যাটমিক একটা থিওরি দিয়েছিল। সেই অ্যাটমিক থিওরিতে মানে উনি কী বলেছিলেন, প্রথম বলেছিলেন যে দেখো 1 নম্বর অপশানটা দেখো, যে সমস্ত পদার্থ পরমাণু দ্বারা গঠিত। মানে তিনি বলেছিলেন যে যত রকম পদার্থ আছে সবগুলো একটি ছোট ছোট কণা নিয়ে গঠিত, সেগুলোর নাম দিয়েছিলেন তিনি পরমাণু। দ্বিতীয় কী বলছে দেখো, পরমাণু অবিভাজ্য ও অবিনাশ। মানে তিনি বলেছিলেন যে পরমাণুটা, সেই পরমাণুটাকে আর ভাঙা যায় না, মানে সেটা অবিভাজ্য। ঠিক আছে, এরপরে তিনি কি বলেছিলেন যে একই মৌলে সব পরমাণু সমান, মানে যদি একই মৌলে যত পরমাণু আছে সবার ক্যারেক্টার সমান হবে, এই কথাটা তিনি বলেছিলেন। 3 নম্বর পয়েন্ট আছে দেখো। এরপরে তিনি বলেছিলেন যে ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন, মানে ধরো যদি ভিন্ন মৌল হয় তার পরমাণুটা ভিন্ন, এটা তিনি বলেছিলেন। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বরে তিনি কি বলেছিলেন যে যৌগ সরল পূর্ণ সংখ্যার অনুপাতে গঠিত। ঠিক আছে, এবং তিনি সর্বশেষ বলেছিলেন যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র পুনর্গঠন ঘটে। ঠিক আছে, এই তাহলে ডাল্টন এই পরমাণু মডেলটা একটু জেনে রেখো। ঠিক আছে, এবার ধরো যখন ডাল্টন পরমাণু মানে অ্যাটমিক থিওরি যখন দেয়, এবার এই থিওরির পরে আবার অন্যান্য বিজ্ঞানী এসে সেই থিওরিকে মডিফাই করে। তাহলে মডিফাই কেন করে? নিশ্চয়ই এই যে থিওরিটা দিয়েছিল সেই থিওরির মধ্যে কিছু লুফলস ছিল। তো সেই লুফলস বা হচ্ছে সীমাবদ্ধতা, সেটাই আমরা জানবো যে কী কী ছিল। তো চলো সেগুলো দেখি। তাহলে দেখো, বিজ্ঞানী ডাল্টন যে অ্যাটমিক থিওরি দিয়েছিল তাহলে তার কিছু একটা মানে লিমিটেশন ছিল। তো সেই লিমিটেশনগুলো জানবো। দেখো, প্রথমে কি বলছে
যে পরমাণু অবিভাজ্য নয়। দেখো যখন ডাল্টন বলেছিল যে মানে সবচেয়ে পদার্থের ছোটতম কণিকাটা হচ্ছে পরমাণু, ঠিক আছে। এবার পরমাণু পরবর্তীকালে যখন আবিষ্কার হয়, আবার যখন আমি নেক্সট মডেল পড়াবো তখন সেখানে দেখতে পাবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসব জিনিসগুলো আবিষ্কার হয়। তাহলে সেগুলো পরমাণুকে ভেঙে পাওয়া যায়। তাহলে প্রথমেই যে মানে ডাল্টন বলেছিল যে পরমাণু অবিভাজ্য বা পরমাণুকে ভাঙা যায় না, সেটা একটা ভুল ছিল। তাহলে সেটা একটা ভুল। তারপর দেখো একই মৌলের সব পরমাণু সমান নয়। আইসোটোপ, দেখো মানে ডাল্টন কি বলেছিল যে একই মৌলের পরমাণুগুলো সবাই সেম হবে, কিন্তু এরকম সেম নয় তো। আমরা আগের লেকচারে দেখলাম যে যেগুলো তোমার আইসোটোপ, তাদের একই মৌলে কিন্তু বিভিন্ন রকম আইসোটোপ রয়েছে, তাই না? যেমন হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 3। তাহলে সেক্ষেত্রে সেরকম দেখো হাইড্রোজেন যেমন হাইড্রোজেন 1 1 একটা আছে, তাই তো, আরেকটা আছে হাইড্রোজেন 1 2, আবার একটা আইসোটোপ কি আছে হাইড্রোজেন 1 3। তাহলে সেটা তো ভুল মানে ভুল হচ্ছে। এরপরে দেখো 3 নম্বর কি বলছে, ভিন্ন মৌলের পরমাণু ভর এক হতে পারে, কিন্তু এক্ষেত্রেও নয়। এক্ষেত্রে আমরা দেখছিলাম যে আর্গনের ক্ষেত্রে বা যেটা তোমার মানে আইসোবারের কথা আমি তোমাকে বলেছিলাম আগের লেকচারটা যদি দেখেছো তাহলে হয়তো বুঝতে পারবে এই কোশ্চেন অ্যান্সারটা। সেই জন্য বলছিলাম যে আগের লেকচার দেখে আসো এবং সিকোয়েন্সের লেকচারগুলো দেখো। এবং তারপর কী বলছে দেখো, রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি ব্যাখ্যা নেই, কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি ব্যাখ্যা নেই। তারপর হচ্ছে পরমাণু আকার ও গঠন বোঝায়নি, তিনি কিন্তু পরমাণু কোনো আকার বা গঠন সেরকমভাবে বোঝায়নি। তাহলে এগুলো ছিল তার লিমিটেশন। তাহলে এগুলো অবশ্যই মানে লিমিটেশনটা একবার দেখে নিও। চলো নেক্সট আমরা আরেকটা মডেল পড়ব। দেখো বিজ্ঞানী ডাল্টনের পরে আবার যে থমসন এসে একটা অ্যাটমিক মডেল দিয়েছিল, ঠিক আছে। সেই অ্যাটমিক মডেলটাকে যেটা দিয়েছিল সেটাকে আমরা বলি প্লাম পুডিং মডেল, ঠিক আছে। এটাকে হচ্ছে প্লাম পুডিং মডেল। এরপর দেখো তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন পরমাণু ধনাত্মক আধানযুক্ত গোলক। কি বলেছিলেন নাকি যে পরমাণু একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, ঠিক আছে। মানে তিনি বলেছেন যে এরকম যদি একটা পরমাণু হয়, দেখাচ্ছি ওয়েট, এরকম বলেছিলেন যে একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, ঠিক আছে। এবার ইলেকট্রন ধনাত্মক আধানের মধ্যে ছড়িয়ে থাকে, ইলেকট্রনগুলো এভাবে ছড়িয়ে থাকে, এটা তিনি বলতে চেয়েছিলেন। এখানে ইলেকট্রন এভাবে ছড়িয়ে থেকেছে। এবার পরমাণু মানে বলেছিলেন যে নিরপেক্ষ, মানে এর কোনো চার্জ নেই, এটা তিনি বলেছিলেন। এবার এখানে যে মডেলটা না, এটা দেখো অনেকটা কিন্তু এই মডেলটা অনেকটা তরমুজের মতো দেখতে। যেমন তুমি তরমুজকে যদি কেটে দাও তাহলে যে তরমুজে তুমি পাবে দেখবে পুরোটা লাল পাবে এবং মিডলে যে ছোটো ছোটো মানে বীজগুলো পাবে। তো সেই জিনিসটাই বোঝাতে চাইছি যে ছোটো ছোটো বীজগুলোকে ইলেকট্রন বলেছে এবং পুরোটা একটা ধনাত্মক আধানযুক্ত গোলক তিনি বলেছিলেন। তো তিনি যখন বলেছিলেন এরপরেও আবার আবিষ্কার হয় এবং এই মডেলের কিছু লিমিটেশন ছিল, তো সেই লিমিটেশনগুলো দেখবো। তাহলে যে থমসন অ্যাটমিক মডেলের লিমিটেশন কী ছিল দেখো, রাদারফোর্ডের পরীক্ষায় মানে রাদারফোর্ডের পরে একটা পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাটা আমি তোমাকে বলবো, যেটা গোল্ড ফয়েল পরীক্ষা। সেই এক্সপেরিমেন্টটা কীভাবে হয়েছিল এবং কী হয়েছিল সেটা আমি পরে তোমাকে বলছি। এবার সেটা করার পরে তখন এটা ভুল প্রমাণিত হয়েছিল, ঠিক আছে। ইলেকট্রনের অবস্থান বোঝানি, ইলেকট্রনগুলো যে ঠিকমতো কোথায় অবস্থা সেরকম বলেনি, সে বলেছিল যে পুরো পরমাণুর মধ্যে ছড়িয়ে থাকে, এই জিনিসটা বলেছিল, ঠিক আছে। এরপরে দেখো পরমাণুর স্থায়ী ব্যাখ্যা করতে পারেনি, পরমাণু স্থায়ী কোনো ব্যাখ্যা করতে পারেনি, ঠিক আছে। এবং স্পেকট্রারও ঠিকঠাক ব্যাখ্যা তিনি দিতে পারেনি। তাহলে এগুলো তার ছিল লিমিটেশন। তাহলে সেই লিমিটেশনগুলো অবশ্যই দেখে নিও। তাহলে দেখো কোশ্চেনটা কী ছিল, দেখো কোশ্চেনটা বলছে যে থমসনের পরমাণু মডেলকে মানে কী বলা হয়। তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, এক্ষুনি পড়লাম কী বলা হয়, প্লাম পুডিং মডেল। এই কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রেখো, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু দেখে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো এতক্ষণ আমি তোমাকে যে থমসনের পরমাণু মডেলটা বললাম, তাহলে এই কোশ্চেন অ্যান্সার করো। কী বলছে দেখো, যে থমসনের মতে পরমাণু ধনাত্মক আধান কীভাবে থাকে এটা বলেছে। দেখো অপশানে কী আছে, কেন্দ্রকে ঘিরে থাকে না, এটা আমরা বললাম যে কেন্দ্রকে ঘিরে থাকে না। সমগ্র পরমাণুতে সমানভাবে ছড়িয়ে থাকে, ইয়েস, এটাই তো তখন বললাম পরমাণু বলে। কী বলেছিল যে তরমুজের বীজের মতো যে সেগুলো সমগ্র এর মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে সঠিক অ্যান্সার হবে বি। এবার সিতে বলে দেখো শুধু নিউক্লিয়াসের না, শুধু নিউক্লিয়াসে থাকে না, তখন নিউক্লিয়াসের ধারণা দিতেই পারেনি তিনি। এ বলেছে কক্ষপথে থাকে, সেটাও না। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে রাদারফোর্ডের স্বর্ণ পরীক্ষায় বেশিরভাগ আলফা কণা কী করেছিল, ঠিক আছে। ক অপশান আছে প্রতিফলিত হয়েছিল, অপশান খতে আছে নিউক্লিয়াসে আটকে যায়, অপশান গতে আছে সরাসরি চলে যায়, অপশান ঘতে আছে কি ভেঙে যায়, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি যে রাদারফোর্ডের যে স্বর্ণ পরীক্ষা করেছিল সেই পরীক্ষাটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল বা কেমন করেছিল সেটা আগে দেখি চলো। দেখো বিজ্ঞানী রাদারফোর্ড একটা আলফা পার্টিকেল নিয়েছিল, ঠিক আছে। এবার আলফা পার্টিকেল এখান থেকে একটা এই যে একটা গোল্ড ফয়েল আছে, এই গোল্ড ফয়েলের মধ্যে পাস করেছিল। তো গোল্ড ফয়েলের মধ্যে পাস করার ফলে সে কী দেখেছিল যে ম্যাক্সিমাম যে তোমার এই আলফা কণাগুলো সেগুলো সেই গোল্ড ফয়েলটাকে ভেদ করে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম গোল্ড ফয়েল ভেদ করে বেরিয়ে দিচ্ছে। আর কিছু কিছু দেখেছিল যে সেগুলো ওখান থেকে বেঁকে যাচ্ছে 90 ডিগ্রি বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এবং কিছু কিছু দেখেছিল যে পথে গিয়েছে আবার সেই পথে চলে আসছে, মানে 180 ডিগ্রি
কোণে বেঁকে যাচ্ছে। তো এখান থেকে তিনি কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে যে আলফা কণাগুলো যেগুলো তোমার বেশিরভাগ ম্যাক্সিমাম তোমার বেরিয়ে যাচ্ছে গোল্ড ফয়েলের ওদিকে, তাহলে তিনি বলেছিলেন যে পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা, এটা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। এবং আর কিছু কিছু কণা যেগুলো ছিল সেগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছিলো, বেঁকে যাচ্ছিলো। তার মানে নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও তোমার একটা পজিটিভ চার্জ আছে। এই আলফা কণাগুলো ছিল কিন্তু নেগেটিভ চার্জে, ঠিক আছে, আলফা কণাগুলো ছিল নেগেটিভ চার্জে। এবার তাহলে কিছু না কিছু যদিও পজিটিভ চার্জ অবশ্যই ছিল, তাহলে পজিটিভ থাকার জন্য সেগুলো 90 ডিগ্রি ছিল। আর কিছু কিছু কণা কি বললাম যে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি চলে আসছিলো, মানে যে পথে যাচ্ছিল সেই পথ থেকেই ব্যাক করে চলে আসছিলো। তার মানে কি, মানে পরমাণুর মানে মিডিলে কোনো একটা জায়গায় যেখানে খুব ছোট পরিমাণে একই জায়গাতে ধনাত্মক আধান আছে, সেই জন্য 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই কণাগুলো ঘুরে চলে আসছে। তো এই তিনি পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে। তাহলে এটাই হলো তেনার পরীক্ষা। তো দেখা যাক। তাহলে দেখো এখানে ওই জিনিসগুলো লেখা আছে, একবার দেখে নিও ভিডিওটা পজ করে। আমি নেক্সট এর লিমিটেশনে চলে যাচ্ছি। রাদারফোর্ড তিনি মানে কিছু কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশনগুলো দেখি চলো। তিনি যে বলেছিলেন যে ইলেকট্রনগুলি একটি মানে তিনি বলেছিলেন যে পরমাণুর মিডিলে একটা নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আছে, এটা তিনি বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন। এবার তখন তিনি যে বলেছিলেন যে কক্ষপথ আছে, কিন্তু যে কোনো জিনিস যদি একটা কক্ষপথে ঘুরতে থাকে তাহলে সে নিশ্চয়ই এনার্জি লুজ করবে। তাহলে সে এনার্জি যদি লুজ করে তাহলে সেই মানে ইলেকট্রনটা একটা সময় এসে নিউক্লিয়াসে ধাক্কা মারা উচিত, কিন্তু সেক্ষেত্রে তো কোনো রকম ওরকম ধাক্কা মারার কোনো রকম দেখা যায়নি। তো সেই হিসেবে এটা একটা লিমিটেশন ছিল যে ইলেকট্রনগুলো ঠিকভাবে বলেনি, এটা একটা লিমিটেশন ছিল। স্থায়িত্ব বোঝানো ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, এবং কক্ষপথের শক্তি স্থানান্তর বোঝানি, যে কোন কক্ষপথে কত শক্তি স্তর বাড়ে সেটাকে ঠিকঠাক বলেনি। তো এগুলো ছিল তার লিমিটেশন, এগুলো একবার দেখে নিও। চলো এবার এই কোশ্চেন অ্যান্সার করো। বলছি রাদারফোর্ডের স্বর্ণ পরীক্ষায় বেশিরভাগ আলফা কণা করেছিল, মানে কী করেছিল, প্রতিফলিত হয়েছিল, নিউক্লিয়াসে আটকে যায়, সরাসরি চলে যায়, না ভেঙে যায়। তাহলে কী হয়েছিল, ম্যাক্সিমাম সরাসরি চলে গিয়েছিল, তাই না। তাহলে সঠিক অ্যান্সার হবে গ, যে ম্যাক্সিমাম সরাসরি চলে গেছিলো, সঠিক অ্যান্সার হবে গ। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। বলছে রাদারফোর্ডের পরীক্ষায় নিউক্লিয়াস আকার কেমন পাওয়া যায়, নিউক্লিয়াস আকার কেমন করেছিল। ক আছে বড়, খ আছে খুব ছোট, এবং গ আছে পরমাণুর সমান, ঘ আছে নেই। তাহলে রাদারফোর্ড যে পরমাণু পরীক্ষা করেছিল সেখানে কী দেখেছিল, যে কিছু কিছু কণা 180 ডিগ্রি বেঁকে চলে আসছিল। তখন কী বলেছিল যে নিউক্লিয়াস খুব একটা ছোট অংশ জুড়ে যেখানে পজিটিভ চার্জ আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে খুব ছোট, তাহলে অপশন গ হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। বলছে বোরের মডেলে ইলেকট্রন কোন কক্ষপথে ঘোরে, তাই তো এটা বলছে। দেখা এখন বলছে স্থির শক্তি স্তরে, অপশান খ ক্রমাগত শক্তি হারিয়ে, অপশান গ হচ্ছে নিউক্লিয়াস ঘিরে স্বাধীনভাবে, অপশান গ হচ্ছে যে কোনো শক্তি গ্রহণ করে। তাহলে বোরের মডেলটাকে দেখবো যে তিনি কীভাবে মডেল দিয়েছিলেন, তাহলে এই অ্যান্সারগুলো আরামসে পেরে যাবে। তো চলো দেখা যাক। তাহলে বোর যে অ্যাটমিক মডেল দিয়েছিল বা পরমাণু গঠন দিয়েছিল সেখানে কী কী ছিল দেখা, এখন বলছেন তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, ঠিক আছে, এবং এই কক্ষপথগুলোর একটা নামও দিয়েছিলেন। যেমন ধরো এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, এর চারপাশে এইভাবে কক্ষপথগুলো ছিল, ঠিক আছে। তো যেমনি এই কক্ষপথগুলো এক একটা নাম দিয়েছিল, যেমন এটার নাম হচ্ছে কে, এটা হচ্ছে এল, এরপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে এন, এইভাবে কক্ষপথগুলোর তিনি নাম দিয়েছিলেন। এবং নির্দিষ্ট কক্ষপথে থাকলে শক্তি বিকিরণ করে না, এবং একই যদি কক্ষপথে থাকে তখন শক্তি বিকিরণ করেনি, এই কথাটা তিনি বলেছিলেন। এবং কক্ষপথ পরিবর্তনে নির্দিষ্ট শক্তি শোষণ বা বিকিরণ হয় না। কক্ষপথে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন কোনো রকম শক্তি বিকিরণ হবে না। এবার যে কৌণিক ভরবেগ কোয়ান্টিজাইড, মানে কৌণিক ভরবেগও সেম থাকবে, এবং কক্ষপথে এক একটা তিনি দিয়েছিলেন। এবার এই কক্ষপথগুলোর এক একটা এনার্জি লেভেল আছে। দেখো যে প্রথম কক্ষপথটা এর এনার্জিটা তুলনামূলকভাবে কম, এবং আস্তে আস্তে যত কক্ষপথ বাড়তে থাকবে তখন এনার্জি লেভেলটা বাড়তে থাকবে। তাহলে যদি এদের এনার্জি লেভেলের অনুযায়ী মানে ক্রমাগতভাবে সাজাতে বলে, তাহলে সবচেয়ে বেশি হবে এন এর, তারপরে কার হবে এম এর, তারপরে কার হবে এল এর, এবং সবথেকে কম এনার্জি কার হবে কে। তাহলে এটা হবে সঠিক সিকোয়েন্স। বুঝতে পেরেছো। এবার বোর্ডের কিছু কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশনগুলো দেখে নেবো চলো। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার হবে এখনই বললাম, দেখো স্থির শক্তি স্তরে করে, মানে স্থির শক্তি স্তরে থাকে, ঠিক না, ক্রমাগত এগুলো হবে না। চলো নেক্সট দেখা যাক কী কোশ্চেন আছে। দেখো বলছে 8 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, n=2 সেলে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে। দেখো মুখ্য কোয়ান্টাম নাম্বার মানে তোমার 4টে কোয়ান্টাম নাম্বার আছে, সেগুলো আমি পরে পড়াচ্ছি, যখন কোশ্চেন আসবে তখন সেগুলো এক্সপ্লেন করে দেবো। এখানে আমি জাস্ট মুখ্য কোয়ান্টাম নাম্বারের কথা বলেছি। যেমন ধরো আমি এখনই তোমাকে বললাম যে প্রত্যেকটা কক্ষপথের এক একটা নাম আছে। যেমন ধরো কে, কী বললাম প্রথমে যে কে হচ্ছে 1,
এন এর মান হবে 1, এটা হচ্ছে এন এর মান, ঠিক আছে। কে, এল এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, এম এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3, এন এল এর ক্ষেত্রে এম এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে এন এর মান হচ্ছে 4, ঠিক আছে। এবার এখানে একটা ফর্মুলা আছে যে কোন কক্ষপথে তুমি কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন রাখতে পারবে, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 2n², এভাবে তোমাকে রাখতে হবে। এবার 2n² এখানে বলেছে যে n = 2 সেলে কতগুলো ইলেকট্রন রাখতে পারো, তাহলে দেখো n = 2 সেলে আমি কত রাখতে পারি, 2 × n এর মান 2 বসাও, 2 বসালাম, 2 তাহলে কত হচ্ছে 2 × 4, তাহলে 8, তাহলে সঠিক অ্যান্সার কী হলো 8। এবার যদি তোমাকে বলতো n = 1 বা কে সেলে যদি বলতো তুমি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন রাখতে পারো, সেক্ষেত্রে কী হতো, সেখানে এন এর জায়গায় 1 মান বসাতে, এন এর জায়গায় 1 বসালে কী হতো 2 × 1, তাহলে 1 হয়ে যেত, মানে 2 হয়ে যেত, তাহলে সঠিক অ্যান্সার হতো তখন খ। তাহলে বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখা যাক। চলো এই কোশ্চেনটা কী বলছে দেখবো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n কী নির্দেশ করে। তাহলে আমি এখনই বললাম যে কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হয়, ঠিক আছে। তাহলে আগে দেখে নিই এই কোয়ান্টাম সংখ্যাগুলো কী কী। এত আমি কী বললাম যে কোয়ান্টাম সংখ্যা 4 রকম হয়। তাহলে প্রথমটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একে আমরা এন দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটা কি নির্দেশ করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে যে ওই সেলটাকে নির্দেশ, মানে কক্ষপথটাকে নির্দেশ করে, ঠিক আছে, সেলটাকে, যেমন কে, এল, এম, এভাবে এটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। এবং এর মান কখনো 0 হতে পারে না। দেখো কে এর মান 1, মানে কক্ষপথ 1 এর 1 থেকে শুরু হবে, এল এর মান 2, এম এর মান 3, তাহলে এর মান কখনো 0 হতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা 2 নম্বর দেখবো। দেখো এতক্ষণ বললাম যে সেল, এরপরে ধরো অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর কি, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। এটা কি নির্দেশ করে, দেখো যেমন একটা কক্ষপথ থাকে, কক্ষপথের মধ্যে মানে যেগুলো সেল আছে, সেলের মধ্যে এক একটা সাবসেল থাকে। সাবসেলগুলোর ব্যাপারে আমি পরে কোশ্চেন আছে, সেখানে আমি তোমাকে বোঝাবো। এখানে শুধু জাস্ট বোঝো যে প্রত্যেকটা সাবসেলকে হচ্ছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বোঝায়, একে আমরা এল দ্বারা ডিনোট করি। এবার এল এর মান বিভিন্ন হতে পারে, আছে যেমন ধরো এস, পি, ডি এবং এফ। এবার এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, পি এর ক্ষেত্রে কী হবে তাহলে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে এক একটা সাবসেল। তাহলে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার কী নির্দেশ করে, সাবসেলকে নির্দেশ করে, ঠিক আছে। 2 নম্বর 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে স্পিনকে নির্দেশ করে, ঠিক আছে, যে কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ না অ্যান্টিক্লকওয়াইজ, সেই স্পিনটাকে নির্দেশ করে, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দ্বারা ডিনোট করি। এবং 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার এর মানকে আমরা এস দ্বারা, এর মানকে আমরা এস দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এর দুটো মান হতে পারে, হয় +½ নাহলে -½ যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে +½ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে -½ ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কী হবে দেখো, প্রধান কোণ কী নির্দেশ করে, কক্ষপথের আকৃতি নির্দেশ করে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। না বলছি এন এর ওপর, এল এর ওপর, এস এর ওপর না ইর ওপর, এখানে সঠিক অ্যান্সার হবে এল এর ওপর, অপশান খ। নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখানে বলছি যে নাইট্রোজেন Z7 এর ইলেকট্রন বিন্যাস কী হবে, তাহলে কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাস একটা শিখতে হবে তোমাকে। তাহলে দেখো সর্বপ্রথম এস কক্ষপথে মানে এনার্জি লেভেল অনুযায়ী তোমার ইলেকট্রনগুলোকে বিন্যাস করতে হবে। তাহলে এটা কীভাবে বিন্যাস করবে দেখো, আমি একটা দেখাচ্ছি। এবার তুমি করবে, তাহলে প্রথমে কোথায় ঢুকবে 1s এ, এবং এস এর সাবসেলের জানবে যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার 2টো ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে। পির ক্ষেত্রে ম্যাক্সিমাম 6টা, ডির ক্ষেত্রে ম্যাক্সিমাম 10টা এবং এফের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14টা। তাহলে এখানে ইলেকট্রন আছে তোমার জেডের মান 7, মানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 7 আছে, তাই তো। তাহলে 7 কীভাবে করবে, প্রথম দেখো 1s2, তাহলে 2টো ইলেকট্রন গেল। তারপর হচ্ছে 2s2, 4টে ইলেকট্রন গেল, তাহলে কটা, 5টা ইলেকট্রন, তাহলে 2p5, 2p3। এটা কোথায় দেখো 1s2, অপশান ক, অপশান ক হবে সঠিক অ্যান্সার।
ঠিক আছে, আমি যখন সাবসেলটা তোমাকে বোঝাবো তখন তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে হাফ পাফ প্রিন্সিপাল অনুযায়ী কোন অরবিটালে প্রথম পূর্ণ হবে। দেখো তিনি একটা প্রিন্সিপাল দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে সবচেয়ে লোয়ার এনার্জি যেখানে হবে, সবচেয়ে লোয়ার এনার্জি যেটা হবে সেখানে প্রথম ইলেকট্রন যুক্ত হবে। এবার আমরা বুঝবো কী করে লোয়ার এনার্জি কোনটাতে হবে। যখন দেখবে এল এন প্লাস এল এর মান কম হবে, মানে সেটা হচ্ছে তোমার লোয়ার এনার্জি হবে, বুঝতে পেরেছো। আর যদি বেশি হয় তাহলে তার এনার্জি তখন সেটা হবে হায়ার এনার্জি হবে, বুঝতে পেরেছি। এবারে এল প্লাস এল এর মান আমরা দেখে নেবো, তাহলে বুঝতে পারবো। একটু আগে তোমাকে এল প্লাস এল এবং এন এর মান আমি শিখিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো এন প্লাস এল এর মান কত হবে, এন কত এখানে 2, যেটা হচ্ছে সেল, এবং সাবসেল এস এর ক্ষেত্রে কী বলেছিলাম 0, তাহলে এটা হচ্ছে 2। এক্ষেত্রে দেখো 2 এন এর মান, এবং এল এর মান কত আছে দেখো, পি মানে হচ্ছে কত 1, তাহলে 3, তাই তো। এবার 1s, এন এর মান কত 1 প্লাস এস এর মান মানে এস কক্ষপথ এল এর মান কত 0, তাহলে হচ্ছে 1, বুঝতে পেরেছো। এবং এটা হচ্ছে 3 এবং এস হচ্ছে 0, তাহলে 3। তাহলে সবচেয়ে কী বলেছে অরবিটালে পূর্ণ হবে, তাহলে সব থেকে লোয়ার এনার্জি কোনটা, এটা সবচেয়ে লোয়ার এনার্জি মানে 1s, তাহলে সঠিক অ্যান্সার হবে গ, বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখে বলছে হুন্স রুল অনুযায়ী অরবিটাল ইলেকট্রন জোড় আগে পূর্ণ হয়, অরবিটাল আগে একটি ইলেকট্রনে ভর তারপরে জোড়া হয়, এবং সিতে কী বলছে সব ইলেকট্রন জোড় থাকবে, এবং ঘতে কী বলছে পি অরবিটাল আগে ভরবে। একটু আগে আমি তোমাকে সাবসেলের কথা বললাম যে এস যেটা সাবসেল, তোমার এস সাবসেলের ক্ষেত্রে আমি বললাম যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন রাখতে পারো, ঠিক আছে। তাহলে কী বললাম ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন রাখতে পারো, তাই তো। এবং ডি অরবিটালে কী বললাম ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন রাখতে পারো, ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন রাখতে পারো। তাহলে দেখো যে পি অরবিটালে যে আমি ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন রাখতে পারবো, সেই ক্ষেত্রে তুমি প্রথমে একটা ইলেকট্রন দিলে, ঠিক আছে, তারপরে আর একটা ইলেকট্রন ঢুকবে। এক্ষেত্রে পি এর ক্ষেত্রে দেখো যে 6টা ইলেকট্রন রাখতে পারবো প্রথমে, কিন্তু হুন্স রুল কী বলছে যে প্রথমে তোমাকে প্রত্যেকটাতে একটা করে রাখতে হবে। ধরো এটাতে তুমি একটা রাখলে, এটাতে তুমি একটা রাখলে, এটাতে তুমি একটা রাখলে, এরপরে আবার তোমার যে ইলেকট্রনগুলো থাকবে তখন তুমি এইভাবে পেয়ারভাবে রাখতে পারো। তুমি এইভাবে কোনো ক্ষেত্রে পেয়ারে এইভাবে রেখে তারপরে এইভাবে পূরণ করতে পারো না, বুঝতে পেরেছি, এটাই বলছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, অরবিটাল ইলেকট্রন জোড় আগে পূর্ণ হয় না, ইলেকট্রন জোড় আগে পূর্ণ হবে না, অরবিটাল আগে একটা ইলেকট্রন ভরে তারপরে জোড়া হয়, এটা সঠিক অ্যান্সার হবে, অপশন খ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট বলছে ডি ব্রগলির সমীকরণ ল্যামডা ইকুয়াল টু h/mv অনুযায়ী ল্যামডা কাকে নির্দেশ করে। অপশান এতে আছে দেখো শক্তি, অপশান বিতে আছে ভর, অপশান গতে আছে তরঙ্গ দৈর্ঘ্য, অপশান গতে আছে কক্ষপথ। দেখলে কিন্তু সঠিক অ্যান্সার হবে যে ল্যামডা, এই ল্যামডাটা কী নির্দেশ করে, তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে, সঠিক অ্যান্সার হবে গ, বুঝতে পারছো, সঠিক অ্যান্সার হবে গ। তাহলে চলো নেক্সট দেখা যাক। 16 নম্বর কোশ্চেন বলছে কোন কণার জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ বেশি হয়। কী কী অপশান আছে দেখো, ভারী কণার জন্য, হালকা কণার জন্য, ভরের ওপর নির্ভর করে না, নাকি চার্জের ওপর নির্ভর করে না। এখানে সঠিক অ্যান্সার হবে হালকা কণার জন্য, অপশান খ। চলো নেক্সট কী কোশ্চেন আছে দেখা যাক। দেখো এবার কী বলছে হাইজেনবার্গের প্রিন্সিপাল কিসের সীমাবদ্ধতা নির্দেশ করে। অপশান এতে আছে কি পরমাণুর আকার, অপশান বিতে আছে পরিমাপের সীমাবদ্ধতা, অপশান সিতে আছে ইলেকট্রনের চার্জ, এবং অপশান ঘতে আছে নিউক্লিয়াসের আকার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ, পরিমাপের সীমাবদ্ধতা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। দেখো বলছে এস অরবিটালের আকৃতি কেমন হয়। এই যে আমি অরবিটালগুলোর কথা বললাম, সেই অরবিটালগুলোর এক একটা আকৃতি আছে, ঠিক আছে। যেমন যদি বলে যে এস অরবিটাল আকৃতি হয় স্ফেরিক্যাল, ঠিক আছে, এরকমভাবে স্ফেরিক্যাল হয়। যদি বলে পি অরবিটাল হচ্ছে তোমার ডাম্বেল আকৃতি, এবং ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল, এবং এফ হচ্ছে কমপ্লেক্স। তাহলে এখানে এস অরবিটালের কথা বলেছে, এক্স অরবিটালের সঠিক আনসার কী হবে, গোলাকার, স্ফেরিক্যাল, ঠিক আছে। দেখুন যদি পি অরবিটালে সর্বাধিক কটা ওরিয়েন্টেশন থাকে, ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ঘ। কী কী থাকে তাহলে দেখো px, py এবং pz। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে ভরের সংরক্ষণ সূত্র কে প্রস্তাবনা করেন। কতে আছে ডাল্টন, খতে আছে লেভাইজার,
গতে আছে রাদারফোর্ড এবং ঘতে আছে বোর। এটা সঠিক অ্যান্সার হবে অপশান খ, লিভাইজার। তিনি কি বলেছিলেন যে যদি দুটি তুমি ধরো এ একটা বির সাথে রিয়াকশান করাচ্ছ, তাহলে রিয়াকশান করে ধরো সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, তাহলে এর এবং বির যা ভরের যা টোটাল যা ভর হবে, ধরো এর 3 এর 5, টোটালটা কত হলো 3 আর 5 8, তাহলে এক্ষেত্রেও সেমই হবে, সেটা হোক A4 হবে, A4 বা A3 A5, যাই হোক সেটা 8 হবে, এদের যোগফল 8 হবে। এটাই তিনি বলেছিলেন, লেভেজার বলেছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনে দেখো বলছে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী, যে ভরের যে সংরক্ষণ সূত্রটা এখনই বললাম সেই অনুযায়ী ক কী বলছে যে বিক্রিয়া আগে ও পরে সমান থাকে, ভর নষ্ট হয়, ভর সৃষ্টি হয়, ভর দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি বললাম যে আগে এবং পরে যাই থাকবে, ধরো যদি এখানে +5 থাকে এবং প্লাস টোটাল যদি 8 থাকে, তাহলে এদিকেও টোটাল 8 হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান খ। দেখো বলছে O2 এর অ্যাটমিসিটি কত। ঠিক আছে, অ্যাটমিসিটি কীভাবে তুমি বের করবে, যে কোনো মলিকিউলস যতগুলো সে অণু নিয়ে গঠিত, সেটাকে তার অ্যাটমিসিটি বলেছে। তাহলে এখানে O2 কতগুলো অণু, দুটি অণু নিয়ে গঠিত, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 2। এবার যদি বলে AlCl3, তাহলে এখানে কটা দেখো, Al আছে একটা প্লাস Cl আছে 3টে, তাহলে এর অ্যাটমিসিটি হবে কত 4। তাহলে বুঝতে পারছি যে এরকম এলে তাহলে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে P4 এর অ্যাটমিসিটি কত, তাহলে এটা অবশ্যই পারবে, 2 3 4 এবং 5, তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অ্যান্সার 4, P4 আছে, তাহলে এখানে 4 হবে সঠিক অ্যান্সার গ। চলো নেক্সট দেখা যাক। বলছে 1 মোল গ্যাসের STPতে আয়তন কত। কতে আছে 11.2 লিটার, খতে আছে 22.4 লিটার, গতে আছে 44.8 লিটার এবং ঘতে আছে 1 লিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে 22.4 লিটার খ। দেখো এই কোশ্চেনে কত সোজা থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.0 × 10⁻³ অপশান ক, সঠিক অ্যান্সার হবে, একবারে অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো সিরিজটা, এবং এইভাবে কন্টিনিউয়াসলি সিরিজটা করতে থাকো এবং তোমরা পড়াশোনা এইভাবে করো, অবশ্যই উপকার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো বলছে জলের H2O, ঠিক আছে, এর মোলার ভর কত। তাহলে দেখো মোলার ভর কীভাবে বের করে দেবো, হাইড্রোজেনের আমরা কি জানি ভর সংখ্যা কত 1, তাই তো, ইন্টু কয়টা আছে হাইড্রোজেন, 2 প্লাস অক্সিজেনের ভর কত 16, তাহলে কত হয়েছে 18, তাহলে 18 গ্রাম পার মোল, এটা হবে তার মোলার ভর। তাহলে সঠিক অ্যান্সার হবে খ। এবার দেখো যদি বলে CO2 যদি বের করতে বলে, CO2 ক্ষেত্রে কী করবে, কার্বনের 12 ভর সংখ্যা, তাই তো, প্লাস 16 ইন্টু কটা অক্সিজেন আছে 2, অক্সিজেনে 16 2, তাহলে 12 প্লাস 32 সমান কত 44, বুঝতে পেরেছো। দেখো পরে কোশ্চেন ওটাই ছিল যে CO2 মোলার ভর কত বের করলেন, 44 গ্রাম পার মোল। তাহলে এইভাবে যে কোনো যদি বলে তাহলে সেটা তুমি বের করে দিতে পারবে আরামসে। যদি বলে N2 মোলার ভর, তাহলে কত হবে, N2 হচ্ছে 14 ইন্টু 2 সমান হবে 28। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগছে সিরিজটা, এভাবে সিরিজটা করতে থাকো এবং পড়াশোনা ভালো করে করো, তোমাদের অবশ্যই বুস্ট হবে। চলো নেক্সট কী কোশ্চেন আছে দেখা যাক। চলো তাহলে আজকে এতটাই, আমরা আজকে টোটাল 28টার মতো কোশ্চেন করলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই যে পিডিএফটা, কোশ্চেনের পিডিএফটা তোমরা যদি চাও তাহলে নিচে ডেসক্রিপশানে তোমাদের চ্যানেলের মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো, সেখানে আমি দিয়ে দেবো। আর যেভাবে তোমরা পড়াশোনা করছো এইভাবে করে যাও, এবং এই সিরিজগুলো আস্তে আস্তে দেখো। আমরা এরপরে জীবন বিজ্ঞানের দেখবে যে সিরিজ চলছে, সেই সিরিজগুলো ভালো করে করো, এবং এর পরের চ্যাপ্টার আমরা কেমিক্যাল বন্ডিং শুরু করব, তো সেই চ্যাপ্টারটা চলো ভালোভাবে এইভাবেই পুরোপুরি শেষ করা যাবে। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।